আপনারা শুনছেন আধার 48। আমার বাড়ি কিশোরগঞ্জ মিঠাবন এলাকায়। সেই এলাকার অনেক বড় একটা কলেজে আমি পড়াশোনা করতাম। এই কলেজে আসার পর আমি শুনতে পাই আমাদের কলেজের পেছনে নাকি একটা জঙ্গলের মতো অনেকটা জায়গা জুড়ে একটা কূপ আছে। আমাদের টিচাররা আমাদের সকল স্টুডেন্টকে সেখানে যাওয়ার জন্য নিষেধ করেছে। আমি আমার বন্ধুদের কাছে জানতে পারি এই কূপটা নাকি অনেক আগে থেকে এখানে আছে। একটা সময় আশেপাশের সকল গ্রামবাসীরা সেই কূপের পানি ব্যবহার করত। অনেকেই নাকি সেই কূপের কাছে একটা জিনের দেখা পেয়েছে। জিনটা কারো কখনো ক্ষতি করেনি, তবে গ্রামবাসীরা এতে অনেক ভয় পেয়ে গিয়েছিল। আস্তে আস্তে সবাই সেই কূপের পানি ব্যবহার করা বন্ধ করে দেয়। সে কারণে সময়ের সাথে সেই কূপটা হয়ে ওঠে পরিত্যক্ত। আমাদের কলেজের মালিক অনেক চেষ্টা করেছে সেই কূপটাকে ধ্বংস করার জন্য, কিন্তু যেই সেই কূপটাকে ভাঙার চেষ্টা করেছে তার কোনো না কোনো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এই কারণে সেই কূপটার চারিপাশে একটা কাঁটাতারের বেড়া দিয়ে রেখেছে, যেন কোনো স্টুডেন্ট সেখানে না যেতে পারে। আমার নাম সাফা। আমি অলৌকিক কোনো জিনিস বিশ্বাস করি না। আমি সিদ্ধান্ত নেই আমি সেই কূপটার কাছে যাব। আমারই মতো আমার বন্ধু শম্পা আর সিফাত তারাও অলৌকিক বিষয়গুলো বিশ্বাস করতো না। আমরা তিনজনেই সিদ্ধান্ত নিয়ে আগামীকাল কলেজে আসার পর সেই কূপটার কাছে যাব আর দেখব সেই কূপে আসলেই কোনো জিন বসবাস করে কি না। কথা মতো পরের দিন আমরা সকলের চোখ ফাঁকি দিয়ে আমাদের কলেজের পেছন দিয়ে সেই ছোট্ট জঙ্গলার ভিতরে ঢুকে পড়ি। কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পাই অনেকটা জায়গা জুড়ে একটা কাঁটাতারের বেড়া, আর সেই বেড়ার ওপারে একটা অনেক বড় কূপ। আমরা খুব কষ্ট করে সেই কাঁটাতারের বেড়াটা পার হয়ে সেই কূপটার কাছে আসে। গত 150 বছর পর কোনো মানুষ সেই কূপের কাছে এলো। আমরা কূপটাকে চারিদিক দিয়ে দেখছিলাম। কূপটা অনেক গভীর। আমি কূপের কাছে এসে দেখতে পাই কূপের পানিটা এখনো খুবই পরিষ্কার, কিন্তু এখন তো কেউ এই পানিটা ব্যবহার করে না। এই পানিটা নোংরা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো টলটলে পরিষ্কার। এটা কিভাবে সম্ভব? আমি আমার বন্ধুদেরকে এই বিষয়টা জানাই। আমার বন্ধুরা আমাকে বলেন হয়তো বৃষ্টির কারণে এই পানিটা নোংরা হলেও আবার পরিষ্কার হয়ে যায়। আমরা অনেক মজা করছিলাম। আমরা বলছিলাম এই কূপের ভিতরে নাকি একটা জিন আছো, কোথায় তুমি, দেখা দাও কোথায়। আমরা এগুলো নিয়ে অনেক হাসি তামাশা করছিলাম। আমি আমার বন্ধুদেরকে বলি, চল এখান থেকে চলে যাই। আমার বোঝা হয়ে গেছে এখানে কোনো জিন বসবাস করে না, সব হচ্ছে মিথ্যে গল্প কাহিনী। আমি শম্পা আর সিফাত যখন সে কূপের কাছ থেকে আবারও ফিরে আসব, ঠিক তখনই হঠাৎ করে একটা সাদা পায়রা সেই কূপের ভেতর থেকে উঠতে উঠতে আমার কাঁধে এসে বসলো। এটা দেখে আমার বন্ধুরা আমাকে বলে, এই পায়রাটা কোথায় ছিল? আমরা যখন সেই কূপের কাছে গিয়েছিলাম তখন তো দেখলাম না। আচ্ছা, এই পায়রাটা আবার কোনো জিন না তো? আমি আমার বন্ধুদেরকে বলি, আরে ভিতর ডিম, এই পায়রাটা জিন হতে যাবে কেন? এই পায়রাটার বাসা বোধ হয় সে কূপের ভিতরে ছিল। আমাদের চেঁচামেচি শুনে সে ওইখান থেকে উঠতে উঠতে আমার কাছে চলে এসেছে। তখন আমার বন্ধু শম্পা আমাকে বলে, কিন্তু সাফা, এই পায়রাটা তোর এত কাছাকাছি কি করে এলো? একদিনেই সে তোর এত কাছের হয়ে গেল, এটা কি করে সম্ভব? আমি তখন বলি, আমার মনটা অনেক ভালো আর এই পায়রাটার মনটাও অনেক ভালো, তাই সে আমাকে ভালোবেসে ফেলেছে আর আমার কাছে চলে এসেছে। কেন, তোদের কি হিংসে হচ্ছে নাকি? আমার বন্ধুরা বলে, না না, এমন কিছু না, তবে এই পায়রাটাকে এখানে রেখে যেতে হবে, কারণ এটাকে নিয়ে যদি আমরা বের হই তাহলে আশেপাশের সবাই দেখে ফেলবে। অনেক সরি, তোমাকে এখানেই থাকতে হবে, তুমি আমার সাথে আসতে পারবে না, তোমার বাড়ি তো এখানেই, তুমি এখানেই থাকো। এটা বলে আমি সেই পায়রাটাকে আবারও সেই কূপের কাছে এনে রেখে দেই। তারপর আমরা তিনজন আবারও লুকিয়ে লুকিয়ে কলেজের ভেতরে চলে আসি। কেউ আমাদেরকে দেখতে পায়নি, অনেক বেঁচে গেছে। যদি কেউ দেখতে পারতো তাহলে আমাদের অনেক বকাঝকা করতো। আমরা ক্লাসে আসার পর একে অপরকে বলছিলাম, দেখলি তো, সবকিছু হচ্ছে মিথ্যে গল্প। আসলে যদি সেখানে কোনো জিন থাকতো তাহলে তো আমরা দেখতে পারতাম, তাই না? আমার বন্ধুরা বলে, হ্যাঁ রে, আমাদের মতে এই পৃথিবীতে জিন নেই, কিন্তু অনেকের মতে এই পৃথিবীতে আসলে জিন বসবাস করে। কেন, তোর দাদুই তো আমাদের গ্রামে মানুষদের উপর থেকে
জিন ছাড়ানোর কাজ করে। আমি তখন বলি, হ্যাঁ, আমার দাদু এগুলো করে, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। আমি দাদুকে অনেকবার বলেছি এইসব ভণ্ডামি না করতে, কিন্তু দাদু আমাকে বলে, তুই যেদিন দেখতে পারবি সেদিন বুঝতে পারবি যে এই পৃথিবীতে আসলে জিনের অস্তিত্ব আছে। কলেজ ছুটি হওয়ার পর আমি আমার বাড়িতে চলে আসি। কলেজ থেকে আমার বাড়ি অনেকটাই দূরে। আমি যখন আমার বাড়ির কাছে আসি, আমি দেখতে পাই আমার ঘরের চালের উপরে একটা সাদা রঙের পায়রা বসে আছে। সেই পায়রাটা আমার দিকেই তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবতে থাকি, এটাই কি সেই পায়রাটা যে কিনা আমার কাঁধে উঠতে উঠতে এসে বসেছিল, যার চোখে আমার জন্য একটা অদ্ভুত মায়া দেখেছিলাম, ভালোবাসা দেখেছিলাম। একই রকম এই পায়রাটাও, কিন্তু সে এখানে এলো কিভাবে? আমাদের কলেজ থেকে তো বাড়ি অনেক দূরে। সে যদি আমাকে ফলো করে এখানে আসে তাহলে তো আমি দেখতাম, কিন্তু আমি তো কোথাও সে পায়রাটাকে দেখিনি। হঠাৎ করে এখানে কিভাবে আসতে পারে? আমি আমার মনকে বোঝাই যে এটা হয়তো অন্য আরেকটি পায়রা হবে। সে কিভাবে এখানে আসবে? আমি সেদিকে আর ফলো না করে আমার ঘরে চলে আসি। আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমাদের এই পুরো বাড়িটায় 4টা ঘর ছিল। এক ঘরে আমার দাদা থাকতো, আরেক ঘরে আমি আমার মাকে নিয়ে থাকতাম, আর 2 ঘরে আমার 2 চাচা আর চাচিরা থাকতো। আমার বাবা ঢাকায় চাকরি করার কারণে আমাদের সাথে থাকতে পারতো না। আরও কিছুদিন কেটে যায়। আমি লক্ষ্য করি প্রতিদিন আমার ঘরের চালে একটা সাদা পায়রা এসে বসে থাকে। সে আমার দিকেই তাকিয়ে থাকে। সে যখন আমার দিকে তাকিয়ে থাকে আমার যেন কেমন একটা লাগে। একদিন আমি কলেজ থেকে বাড়িতে ফিরছিলাম। কলেজ থেকে কিছুটা হাঁটার পর একটা খুব নিরিবিলি রাস্তা ধরে আমার বাড়ির পথে আসতে হয়। আমি যখন সেই পথ ধরে আসছিলাম, পথের মাঝে 4টি বাজে ছেলে আমাকে দেখে অনেক খারাপ খারাপ কিছু কথা বলে, যেগুলো আমার গায়ে লেগে যায়। একে তো আমি অনেক রাগী মেয়ে ছিলাম, তাই কিছু না ভেবেই আমি সে ছেলেদের ভেতরে একটা ছেলের গায়ে হাত তুলি। এতে সে 4জন ছেলে অনেক রেগে যায় আর আমাকে বলে, তোর তো অনেক তেজ, তাই না? দাঁড়া, এখনই তোকে উচিত শিক্ষা দিচ্ছে। এটা বলে তারা আমাকে জোর করে সেখান থেকে তুলে পাশের একটা অনেক ঘন জংলা টাইপের একটা জায়গা নিয়ে যায়, যেখানে ছিল আমাদের গ্রামের অনেক পুরনো একটা ভাঙা বাড়ি। সে ভাঙা বাড়ির ভেতরে আমাকে তারা নিয়ে আমার গায়ে হাত তোলে, আমার সাথে অনেক জোর দেখাতে শুরু করে। 4টা পুরুষের সাথে আমি শক্তিতে পেরে উঠছিলাম না। ঠিক তখনই হঠাৎ করে একটি ছেলে সেখানে উপস্থিত হয়। আমি দেখতে পাই সে ছেলেটির শরীরে আমাদের কলেজের ইউনিফর্ম। আমি বুঝতে পারি ছেলেটি আমাদের কলেজেই পড়ে। ছেলেটির গলায় ছিল আমাদের কলেজের আইডি কার্ড। ছেলেটি তখন সে 4জন পুরুষের সাথে হাতাহাতি করতে শুরু করে। আমি একটা বিষয় দেখে আমি অনেকটাই অবাক হই। বাংলা ছবির মতো খুব সহজেই সেই ছেলেটি সেই 4জন পুরুষকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এটা আমাকে অনেকটাই অবাক করে। ছেলেটির হাতে সেই 4জন মার খেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার পর ছেলেটি আমার কাছে এসে বলে, আপনি ঠিক আছেন তো নাকি? আমি বলি, হ্যাঁ, আমি ঠিক আছি, তবে আপনি বোধহয় খুবই শক্তিশালী, তাই না? ছেলেটি বলে, আপনি কিভাবে বুঝলেন আমি যে খুব শক্তিশালী? আমি বলি, এই যে 4জন লোক আপনার সাথে পেরে উঠছিল না, আপনি অনেক শক্তিশালী, কিন্তু দেখে মনে হয় না। ছেলেটি বলে, এই ফালতু কথা রাখেন, তারা আপনাকে এখানে কেন নিয়ে এসেছিল? আমি বলি, আসলে তারা আমার সাথে বাজে ব্যবহার করছিল। আমি রেগে গিয়ে তাদের 4জনের ভিতরে একজনের গায়ে হাত তুলি, আর এই কারণেই তারা প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে এখানে জোর জবরদস্তি তুলে নিয়ে এসেছে। আপনি যদি সময় মতো না আসতেন আজকে বোধহয় অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। আমি এই পথেই যাচ্ছিলাম, আপনার চেঁচামেচি শুনে আমি এখানে এলাম। আপনি শাফানুর, তাই না? ইন্টার প্রথম ইয়ারে পড়ছেন, ঠিক বললাম তো নাকি? হ্যাঁ, ঠিক বলছেন, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমরা একই কলেজে পড়ি। আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ছি। আমার নাম মাহিম। আসুন, আপনাকে আপনার বাড়িতে পৌঁছিয়ে দেই। আর আমার বাড়িতে যেতে হলে আপনাদের বাড়ির পথ ধরে যেতে হবে। আসুন। মাহিম নামক সে ছেলেটি আমাকে আমার বাড়ির পথে এগিয়ে দিয়ে যায়। আমি মাহিমের চোখের দিকে তাকিয়েছিলাম, কারণ তার চোখটাও ছিল সেই সাদা পায়রাটার মতো। তার চোখেও ছিল একই রকম অদ্ভুত কিছু চাউনি, যে চাউনিটা আমি চাইলেও ভুলতে পারছিলাম না। পরের দিন কলেজে আসার পর আমি আমার বন্ধু শম্পা আর আসিফকে মাহিমের বিষয়ে সবকিছু বলি। আমার বন্ধুরা আমাকে বলে, মাহিম নামক আমাদের কলেজে কেউ আছে, জানা ছিল না। আমি তখন আমার বন্ধুদের বলি, আমাদের এত বড় একটা কলেজ থাকতেই তো পারে,
হয়তো কখনো আমাদের আলাপ হয়নি। সেদিন কলেজ ছুটি হওয়ার পর আমি আবারও সেই পথের কাছে এসে থেমে যাই, কারণ আমার মনে অনেক ভয় ঢুকে গিয়েছিল। গতকালই যে একটা দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেলাম, আজকেও যদি সেই 4জন ছেলে আমার ক্ষতি করতে চায়, খুব ভয় লাগছিল সামনের দিকে যাব কি যাব না। ঠিক তেমন সময় আমার পেছন থেকে আমার কাঁধে মাহিম হাত রাখে। মাহিম আমাকে বলেন, কি হলো, ভয় পাচ্ছেন? আসুন, আমার সাথে আসুন। আমি তার সাথে হাঁটতে শুরু করি। আমরা একে অপরের সাথে কথা বলছিলাম। সে এত সুন্দর করে গুছিয়ে কথা বলছিল যে তার কথা শুনলে আমার মনে হতো শুনতেই থাকে। এভাবে প্রতিদিন একই সময় একই রাস্তার মোড়ে আমাদের দেখা হতো। আমি মাহিমকে বলি, আপনার সাথে আমার বন্ধুরা দেখা করতে চায়। মাহিম আমাকে বলে, না না, আমি তাদের সাথে দেখা করতে পারবো না। তারা আমাকে দেখতেই পারবে না, শুধু আপনি দেখতে পারবেন। আমি এই কথাটা শুনে ভেবে নেই যে মাহিম আমার সাথে মজা করছে, ফান করছে। সেদিন রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, আমি একটা স্বপ্ন দেখি। একটা সাদা পায়রা উড়তে উড়তে আমার ঘরের জানালা দিয়ে আমার ঘরের ভেতরে প্রবেশ করলো। সেই সাদা পায়রা থেকে একটা মানুষে রূপান্তরিত হলো। আমি দেখতে পাই এখন একটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাদা ধবধবে পাঞ্জাবি, কিন্তু তার মুখটা আমি দেখতে পাচ্ছিলাম না। একটা কালো ছায়া তার মুখের উপরে ঢেকেছিল, যেন সে আমাকে দেখা দিতে চাইছিল না। তার কণ্ঠ আমি শুনতে পাই, খুবই মিষ্টি কণ্ঠে সেই অদ্ভুত দেখতে মানুষটা আমাকে বলে, আজকের পর থেকে তোমার কোনো ভয় নেই, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি সবসময় তোমার সাথে থাকবো, তোমাকে দেখে শুনে রাখবো। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো, তুমি আমার, শুধু আমার হয়েই থাকবে। এটা বলে সে আবারও একটা পায়রা হয়ে আমার ঘরের জানালা দিয়ে উঠতে উঠতে বাইরে চলে গেল। ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি দেখতে পাই এখন সকাল হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে কলেজে চলে যাই। কলেজে আসার পর আমি আমার বন্ধুদেরকে বলি, জানিস, আস্তে আস্তে আমি মাহিমের প্রেমে পড়ে যাচ্ছে। সে এত সুন্দর করে গুছিয়ে কথা বলে আমি তার প্রেমে পড়তে বাধ্য হয়ে গেছে। এখন কি করব বলতো? আমার বান্ধবী শম্পা তখন আমাকে বলে, তুই এক কাজ কর, আগামী 2 দিন পরেই তো আমাদের কলেজে অনেক বড় একটা প্রোগ্রাম আছে ভালোবাসা দিবসের উপলক্ষে। সেদিনই তুই মাহিমকে প্রপোজ কর। আমি তখন আমার বন্ধুদেরকে বলে, যদি সে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে, আমাকে রিজেক্ট করে দেয়, তখন কি হবে? আমার বন্ধুরা তখন বলে, তাহলে আর কি, তুই বসে বসে দেখতে থাক, দেখবি সেদিন অন্য কোনো মেয়ে এসে তোর প্রিয় মাহিমকে প্রপোজ করে দেবে আর তাদের প্রেম শুরু হয়ে যাবে। তখন তুই মানতে পারবি তো নাকি? আমি বলি, না না, আমি তার পাশে অন্য কাউকে দেখতে পারবো না, আমি সেদিনই তাকে প্রপোজ করব। কিন্তু আমি একটা মেয়ে হয়ে মাহিমকে প্রপোজ করব, বিষয়টা কেমন লাগছে না? তখন আমার বন্ধুরা বলে, দেখ, এখন 2025 সাল, এগুলো এখন খুবই কমন একটা বিষয়। আমি বলি, ঠিক আছে, তাহলে তাই হবে। দেখতে দেখতে 2 দিন পর ভালোবাসা দিবস চলে আসে। সেদিন আমাদের কলেজে অনেক বড় একটা প্রোগ্রাম ছিল। আমি খুব সুন্দরভাবে একটা নীল শাড়ি পরে কলেজের প্রোগ্রামে আসি। আমার বন্ধুরা আমার কাছে এসে বলে, আজকে তোকে দেখতে অনেক সুন্দর লাগছে, দেখবি মাহিম তোর ওপর থেকে চোখ সরাতে পারবে না। আমরা 3 বন্ধু আড্ডা দিচ্ছিলাম, কিন্তু আমার চোখ খুঁজে বেড়াচ্ছিল মাহিমকে। পুরো কলেজে সবাই চলে এসেছে, কিন্তু মাহিম কোথাও নেই। আমার মনটা খারাপ হয়ে যায়। তাই প্রোগ্রাম শেষ হওয়ার আগেই আমি সিদ্ধান্ত নিয়ে আমি বাড়িতে চলে যাব। বাড়িতে আসার সময় সে পথের কাছে এসে আমি থেমে যাই। আমি ভাবছিলাম, যদি এখানে মাহিমের সাথে দেখা হয়, সে তো কলেজে এলো না, যদি এখানে তার সাথে দেখা হতো, এখানে বলে দিতাম তাকে আমার মনের কথা। আমার মনটা অনেক খারাপ ছিল। ঠিক তখনই আমি দেখতে পাই আমার থেকে কিছুটা দূরে সেদিনের সেই 4জন খারাপ ছেলে আমার দিকেই তাকিয়ে আছে। তারা আমাকে বলে, আজকে তোমাকে একা পেয়েছে, যাবে না এই পথে, আসো, এখান দিয়ে তো তোমাদের বাড়িতে যেতে হবে। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক তখনই আমার পেছন দিয়ে এসে আমার কাঁধে হাত রাখে মাহিম। মাহিম আমার কাছে এসে বলে, কি হলো, তাদেরকে দেখে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তো চলে এসেছি, চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেই। মাহিমকে দেখার সাথে সাথে সে 4জন ছেলে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যায়। আমি মাহিমকে বলি, আমি তোমার উপরে অনেক রাগ হয়েছে, কারণ তুমি আজকের প্রোগ্রামে আসোনি। মাহিম তখন আমাকে বলে, আজকে আমি তোমাকে একটা সত্য কথা বলতে চাই, যেটা শোনার পর হয়তোবা তুমি আমার সাথে আর দেখা করতে চাইবে না, যেটা শোনার পর তুমি চাইবে না যে আমি তোমার কাছে আসি। আমি মাহিমকে বলি, কি এমন কথা যেটা শোনার পর আমি বলবো যে তুমি আমার কাছে এসো না? মাহিম তখন বলে, দেখো,
আমি আর 5জন ছেলের মতো না, আমি আসলে কোনো মানুষই না, আমি একজন জিন। এটা শুনে আমি হাসতে হাসতে মরে যাই। আমি মাহিমকে বলি, তুমি আমার সাথে আবারও মজা করছো তাই না? মাহিম বলে, না, আমি এবার তোমার সাথে মজা করছি না, আমি যা বলছি সত্যি বলছি। আমি আসলে একটা জিন, আমার কোনো অস্তিত্ব নেই, আমি অদৃশ্য জগতের একজন। সেদিন মনে আছে তুমি যে তোমার কলেজের পেছনে ওই কূপের কাছে গিয়েছিলে? আমি ওই কূপের ভেতরেই বসবাস করতাম। তোমার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে যায়। আমি খুবই রেগেছিলাম, ভেবেছিলাম বাইরে আসার পর যাকে দেখব তাকেই মেরে ফেলব। কিন্তু আমি যখন কূপের ভেতর থেকে বাইরে আসি, আমি তোমাকে দেখতে পাই। তোমাকে দেখার সাথে সাথে আমার সকল রাগ পানি হয়ে যায়। আমি আর রাগ ধরে রাখতে পারি না, আমি সাথে সাথে শান্ত হয়ে যাই। আমি তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম, তাই একটা কবুতরের আকৃতি নিয়ে তোমার কাঁধে এসে বসেছিলাম। তুমি আমাকে তখনই আদর করছিলাম। আমার কি যে ভালো লাগছিল তোমার হাতের স্পর্শ পেয়ে। আমার মনে হচ্ছিল যে আমি তোমাকে বহু বছর ধরে চিনি, আমি তোমার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছি। সেদিনই আমি তোমার পিছু করতে করতে তোমার বাড়িতে চলে আসি। সেদিনের পর থেকে আমি প্রতিনিয়ত তোমাকে দেখতাম। সেদিন আমি যখন দেখলাম সেই 4জন ছেলে তোমার সাথে বেয়াদবি করছে, তখন আমি এই মানুষ রূপে তোমার সামনে আসি আর তোমাকে পরিচয় দেই, আমার নাম মাহিম, আমি তোমাদের কলেজেই পড়ি। কিন্তু আসলে আমি তোমাদের কলেজে পড়ি না, আমি তো কোনো মানুষই না। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, তাই এই মিথ্যে পরিচয় নিয়ে তোমার কাছে এসেছি। এর জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আশা করি তুমি আমার উপরে রাগ করবে না। তুমি আমাকে বলবে না যেন আমি তোমার কাছে না আসি। আমি তখন মাহিমকে বলি, অনেক হয়েছে, একে তো তোমার উপরে আমি এত রেগে আছি, তারপরে তুমি এখন এইসব উল্টাপাল্টা কথা আমাকে বলছো। মাহিম বলে, কি করলে তুমি বিশ্বাস করবে আমি যে কোনো মানুষ না? আমি তখন বলে, এমন কিছু যেটা আর সাধারণ মানুষরা করতে পারে না। তখন মাহিম বলে, ঠিক আছে, আমি এখনই তোমার সামনে সেই সাদা রঙের পায়রা হয়ে যাচ্ছে, তাহলে তো তুমি বিশ্বাস করবে নাকি? এটা বলে মাহিম তার শক্তির মাধ্যমে সাধারণ মানুষ থেকে একটা পায়রাতে রূপান্তরিত হলো। সাথে সাথে একটা মানুষ পায়রা হয়ে গেল। এটা দেখে আমি একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি দেখি আমার কাছে আমার মা, আমার চাচা, আমার দাদা সকলে দাঁড়িয়ে আছে। দাদা আমার কাছে এসে বলে, কিরে মা, কি হয়েছে, তুই অজ্ঞান হলে কি করে? আমি তখন দাদাকে বলি, তোমরা আমাকে কোথায় খুঁজে পেলে? দাদা বলে, তোকে তো আমরা আমাদের বাড়ির কাছেই পেয়েছি, দেখতে পেলাম বাড়ির গেটের কাছে তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি তখন দাদাকে বলি, দাদা জানো, আমি একটা জিন দেখেছি। আমার মুখে জিনের কথা শুনে দাদা তখন ঘরে থাকা সকলকে বলে, তোমরা বাইরে চলে যাও, আমি আমি শাফানুরের সাথে একা কথা বলতে চাই। সবাই চলে যাওয়ার পর দাদা আমার কাছে এসে বলে, কি হয়েছে সাফা, বলতো আমাকে। আমি তখন দাদাকে সব কিছু বলি। দাদা সবটা শুনে আমাকে বলে, তোর এইসব পাগলামি করাটা মোটেও উচিত হয়নি। তুই কেন সেই কলেজের পরিত্যক্ত কূপের কাছে গিয়েছিলে? তুই জানিস সেই কূপে আসলে একটা জিন বসবাস করত, কিন্তু সেই জিনটা খুবই ভালো, সে কখনোই কারো ক্ষতি করেনি, কিন্তু মানুষরা তাকে ভয় পেত। এই কারণে সে কূপটা ব্যবহার করা বন্ধ করে দেয়। কিন্তু তোর সেখানে যাওয়াটা উচিত হয়নি। আজ রাতে আমি একটা আসনের মাধ্যমে সেই জিনটাকে স্মরণ করব। সেই জিনটা আসার পর আমি তার সাথে কথা বলবো। আমি তাকে অনুরোধ করব যেন তোর কাছে আর না আসে, কিন্তু তুইও থাকবি আমার সাথে। তোর ভয় পেলে হবে না, তোকেও অনুরোধ করতে হবে। কথা মতো সেদিন রাতেই দাদা আমাকে নিয়ে একটা আসন পেতে বসে। কিছুক্ষণ পর দাদা সে জিনটাকে স্মরণ করে। কিছুক্ষণ পর ঘরের বাতাস গরম হয়ে যায়। ঘরে আমি আর দাদা ছিলাম। দাদা একটানা কিছু আয়াত পড়ছিল আর আমাকে বলছিল, তুই ভয় পাবি না। কিছুক্ষণের ভেতরেই আমাদের ঘরের দরজা দিয়ে সেই সাদা কবুতরটা ঘরের ভেতর প্রবেশ করে আর ঠিক আমাদের কাছে এসে বসে। দাদা বাড়ির সবাইকে বলে দিয়েছিল যেন কেউ ঘরের বাইরে না আসে, সবাই সবার ঘরে যেন থাকে। সেই সাদা কবুতরটা আমাদের কাছে এসে বসার পর আস্তে আস্তে সে একটা মানুষের আকৃতি নেয়। আমরা দেখতে পাই এখন আমাদের সামনে একটা সাদা পাঞ্জাবি পরা লম্বা বাবরি চুলালা একটা ছেলে দাঁড়িয়ে আছে, যার চোখের কিনারায় খুবই সুন্দরভাবে সুরমা দেওয়া।
সে আমার দাদাকে একটা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে স্মরণ করার কারণটা কি জানতে পারি? আমার দাদা তখন সে জিনটাকে বলে, আপনার নাম কি? তখন সে বলেন, আমার নাম হচ্ছে মাহিম। আপনারা আমাকে মাহিম বলেই ডাকতে পারেন। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, আমার হাত পাগুলো কাঁপছিল, কারণ জীবনে আমি কখনো অলৌকিক কোনো বিষয় দেখিনি। কিন্তু এখনই আমার সাথে এগুলো কি হচ্ছে? দাদা আমাকে বারবার বলছিল, তুই শান্ত থাক, সে তোর কোনো ক্ষতি করবে না। মাহিম খুব নরম কণ্ঠে আমাকে বলে, দেখো, আমি একটা জিন হতে পারি, কিন্তু কোনো খারাপ জিন না। আমি কি কখনো তোমার কোনো ক্ষতি করতে চেয়েছি? আমি যদি চাইতাম তাহলে অনেক আগেই তোমাকে ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি তোমাকে পছন্দ করি, এই কারণেই তোমার কাছে আসে। তুমি ভয় পেও না। আমি নিজেকে শান্ত করছিলাম। দাদা তখন মাহিমকে বলে, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার নাতিনটাকে ছেড়ে চলে যাও। মাহিম বলে, আমি চলে যাব, কিন্তু আপনি বললে হবে না, তাকে বলতে বলেন। সে যদি না চায় যে আমি তার কাছে আর না আসি, তাহলে আমি চলে যাব, কথা দিচ্ছি। আর কখনো তাকে বিরক্ত করব না, আর কখনো আপনাদের মাঝে ফিরে আসবো না। আমি আমার বাসস্থানে চলে যাব। আমি তখন চোখ বন্ধ করে মাহিমকে বলে, হ্যাঁ আমি চাই তুমি চলে যাও। এটা শুনে মাহিম কান্না করে দেন। আমি দেখতে পাই তার চোখ বেয়ে টল টল করে পানি ঝরছে। সে আমাকে বলে, হয়তো আমি ভুল মানুষকে পছন্দ করেছি, হয়তোবা আমি নিজেই তাকে পছন্দ করতাম, সে কখনোই আমাকে পছন্দ করতো না। হয়তোবা শুধু আমি তাকে ভালোবাসতাম, তার মনে আমার জন্য কখনো ভালোবাসা সৃষ্টি হয়নি, সে কখনো আমাকে সেই চোখে দেখেইনি। ঠিক আছে, আপনি যখন চান না আমি আপনার কাছে আর না আসি, তাহলে তাই হোক। আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন আপনি নিজে থেকে আমাকে আর না ডাকবেন, ততদিন আমি আর আপনার কাছে আসব না। আপনি ভালো থাকবেন, দোয়া করি। এটা বলে মাহিম আবারও সেই সাদা কবুতরটার আকৃতি ধারণ করে। সে সাদা কবুতর হয়ে আমাদের ঘরের দরজা দিয়ে উড়ে যায়। দাদা আমাকে বলেন, সে আর কখনোই ফিরে আসবে না, তুই এখন থেকে নিশ্চিন্তভাবে থাকতে পারিস, তোর এখন আর কোনো ভয় নেই। কিন্তু আমি যতটুকু বুঝলাম, সে মন থেকেই তোকে পছন্দ করত। আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়ি। সেদিনের পর আমি কলেজে যাই। আমার বন্ধুরা আমার কাছে এসে জানতে চায় আমি কি গতকাল মাহিমের দেখা পেয়েছি কিনা। আমি আমার বন্ধুদেরকে বলি, না, মাহিম আমার কাছে আসেনি, আর এই নামটা তোরা আর একবারও আমার সামনে এসে বলবি না। আমি চাই না এই নামটা তোরা আমাকে মনে করিয়ে দিস। আমার বন্ধুরা আমাকে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? সে কি তোকে রিজেক্ট করে দিয়েছে? আমি বলি, দেখ, এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ধরে নে আমার জীবনে মাহিম নামক কেউ কখনো আসেনি। এভাবেই আরও 6টি মাস কেটে যায়। কিন্তু একদিন আমাদের বাড়িতে ঘটে যায় একটা ভয়ানক ঘটনা। একদিন সকালে আমার ঘুম ভাঙে আমার দাদার আর্তচিৎকারে। আমি আর আমার মা ঘর থেকে বের হয়ে আসি। আমার দাদা হাউমাউ করে কাঁদছিল। পাশে আমার চাচিরা অনেক জোরে জোরে কান্না করছিল। আমি আর আমার মা কিছুই বুঝতে পারছিলাম না। আমি দাদার কাছে গিয়ে বলি, দাদা কি হয়েছে, এভাবে কেন কান্না করছ? আমার দাদা বলে, তোর 2 চাচা একসাথে মারা গেছে। আমি আর মাও অনেক কান্না করতে শুরু করি, কারণ আমার 2 চাচা আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসত। তারা সবসময় আমাকে দেখে শুনে রাখত। কিন্তু আমি খুব অবাক হচ্ছিলাম, এক রাতে তারা দুজন কিভাবে মরে গেল। আমি এক দৌড়ে আমার চাচাদের ঘরে চলে যাই। আমি দেখি বিছানার উপরে আমার চাচাদের নিথর দেহটা পড়ে আছে, কিন্তু তাদের চোখ দুটো খুলে আছে, যেন তারা খুব ভয়ানক কিছু দেখতে পেরেছে, এই কারণে তাদের মৃত্যু হয়েছে। আমার দাদা আমার কাছে এসে বলে, তুই ভেঙে পড়িস না, আমি বুঝতে পারছি তোর চাচারা কিভাবে মারা গেছে, তাদের কোনো সাধারণ মৃত্যু হয়নি। সেদিন আমার চাচাদের লাশ সবাই মিলে জানাজা পড়ে আর দাফন করে। আমরা সবাই ভেঙে পড়েছিলাম, আমাদের বাড়ির 2 জন মারা গেল। আমি বাবাকে ফোন দিয়ে সব কিছু খুলে বলি। বাবা সেদিনই আমাদের বাড়িতে আসতে চায়, কিন্তু দাদা খুব অদ্ভুতভাবে আমার বাবাকে বলে, না, তুই গ্রামে আসবি না, তুই যেখানে আছিস সেখানেই থাক। আর হ্যাঁ, এখনই নিজের শরীরটা বন্ধ করে ফেল। আর হ্যাঁ, সবসময় একটা ছোট্ট কোরআন শরীফ নিজের কাছে রাখবি। একটা আয়াত তোকে শিখিয়ে দিচ্ছে, এই আয়াতটা দিনে 3 বার পড়বি। যতদিন আমি না বলছি তুই গ্রামের বাড়িতে আসবি না, যাই হোক না কেন।
আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি আমার দাদাকে বলি, দাদা কি হয়েছে, তুমি এত বিচলিত কেন হচ্ছ? দাদা তখন বলে, তোকে বলেছিলাম না তোর দুই চাচা কোনো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি, তাদেরকে হত্যা করা হয়েছে। আমি বলি, কি বলছো দাদা, তাদেরকে হত্যা করা হয়েছে? কিন্তু কে কে আমার দুই চাচাকে হত্যা করেছে? দাদা তখন আমাকে বলেন, হ্যাঁ আমি তোকে বলবো, তার সাথে বাড়ির সবাইকে। তুই তোর দুই চাচি আর তোর মাকে নিয়ে আমার ঘরে আয়। আমি দাদার কথা মতো বাড়ির সবাইকে নিয়ে দাদার ঘরে আসি। দাদা তখন বলে, দেখো এই হাতে আমার দুই ছেলেকে এখনই দাফন করে এলাম, তাই তোমাদের কাছে আমি যা বলবো সত্য বলবো, কারণ এখন আমি নিজেকে অপরাধী মনে করছি। কারণ আমারই জন্য তোমরা বিধবা হলে, আমারই জন্য আমার দুই ছেলে প্রাণ হারালো। আমার চাচিরা আমার দাদাকে বলে, আমরা কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলতে চাচ্ছেন একটু পরিষ্কার করে বললে খুবই ভালো হতো। দাদা বলেন, আজ থেকে আরও 70 বছর আগের ঘটনা। তখন আমার বয়সটা খুবই অল্প। আমি আমার ওস্তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম, যেটা দিয়ে জিনেদেরকে আটকানো যায়। আসলে আমাদের এই জগতে ভালো জিন ও খারাপ জিন দুইটা জিনই বসবাস করে। খারাপ জিনেরা সবসময় মানুষদের ক্ষতি করতে চায়, মানুষদেরকে ভয় দেখায়, মানুষদেরকে একা পেলে হত্যা করে। তেমনইভাবে একটা সময় আমাদের এই গ্রামের ওপরে নেমে আসে একটা অভিশাপ। একটা জিন, তার নাম ছিল জাফর। জাফর ছিল খুবই খারাপ একটা বদ জিন, যার কাজ ছিল মানুষদের ক্ষতি করা। কিন্তু তাকে আটকানোটা মোটেও সহজ ছিল না। সে ছিল অনেক শক্তিশালী। জাফর ছোট বাচ্চাদের বাড়ি থেকে তুলে নিয়ে যেত আর তাদেরকে বলি দিত তার শয়তান প্রভুর উদ্দেশ্যে। এভাবে আমাদের গ্রামের অনেক ছোট ছোট বাচ্চারা এক এক করে হারিয়ে যেতে শুরু করে। রাতে বাচ্চাদের মা বাবা তাদের বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকতো, কিন্তু মধ্যরাতে তাদের বাচ্চাটা তাদের থেকে হারিয়ে যেত। কোথায় যেত, কে নিয়ে যেত, কেউ জানতো না। সবাই আমার ওস্তাদের কাছে আসে। আমার ওস্তাদ তখন তার সাথী জিনেদের মাধ্যমে এই বিষয়টা খোঁজ লাগায়। আমার ওস্তাদের সাথে সর্বমোট 10টি জিন থাকতো। তারা সবাই আমার ওস্তাদকে এসে জানিয়েছিল যে এসব করছে জাফর নামক একটা খারাপ জিন। সে 101টি বাচ্চাকে এখন পর্যন্ত উঠিয়ে নিয়ে গেছে। আসলে সে একটা শয়তান প্রভুর পুজো করে, যাকে প্রতি 1 মাস পর পর একটা বাচ্চা উপহার দিতে হয়। এই বিনিময়ে সে জাফরকে অনেক শক্তি দান করে। সে চাইলে আমাদের 10 জনকে একসাথে হত্যা করতে পারে, তাই আমরা 10 জন তাকে আটকাতে পারবো না। আমার ওস্তাদ তখন তার সাথীদেরকে বলে, তোমাদের কিছু করতে হবে না, যা করার আমি করব। তোমরা শুধু বলো সে জাফর নামক শয়তান বদজিনকে আমি কিভাবে হত্যা করব। তাকে হত্যা করা সম্ভব না, সে অনেক শক্তিশালী। চাইলে তাকে বন্দি করতে পারো, কিন্তু সেটাও কোনো সাধারণ কাজ না। সেটার জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক যুদ্ধ করতে হবে। জাফরের সামনে দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টকর, তবে তাকে বন্দি করা সম্ভব। ঠিক আছে, তাই হোক তাহলে। আমি তখন তরুণ যুবক। ওস্তাদ আমার কাছে এসে বলে সব কিছু, যা যা তার জিন সাথীরা তাকে বলেছে। আমি ওস্তাদকে বলি, ওস্তাদ এই কাজটা করা কি ঠিক হবে? তখন ওস্তাদ আমাকে বলেছিল, জানিস যে আল্লাহ পাকের রাস্তায় যদি মৃত্যুবরণও হয় তাহলে সে শহীদি মৃত্যু পায়। এতে আরও তার নিজেরই লাভ, কারণ শহীদি মৃত্যু সবার কপালে থাকে না। আমি ওস্তাদকে বলি, ওস্তাদ আমিও আপনার সাথে যাব। ওস্তাদ বলে, না, এই কাজে অনেক ঝুঁকি আছে। আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক, তোর প্রাণটা চলে যাক। আমি তখন ওস্তাদকে বলেছিলাম যে আল্লাহর রাস্তায় যদি মৃত্যু হয় সেটা হয় শহীদি মৃত্যু, তাহলে আমার কপালেও যদি শহীদি মৃত্যু থাকে আমি শহীদি মৃত্যু পেতে চাই। ওস্তাদ বলে, ঠিক আছে তাহলে তাই হোক। তখন আমি আমার ওস্তাদের সাথে সেই জিনটাকে বন্দি করার জন্য একটা প্রক্রিয়া করেছিলাম। সেই প্রক্রিয়াটা ছিল অনেক ভয়ানক। আমরা 201টি কালো মহিষকে আমাদের বাড়ির উঠোনে জবাই করে ফেলে রাখি, তারপর একটা আসন পেতে বসি আর সেই বদজিন জাফরকে স্মরণ করি। একটা সময় আমাদের বাড়ির চারিপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে। ওস্তাদ আমাকে বলে, তুই ভয় পাস না, তুই এক নাগারে সূরা ইয়াসিন পড়তে থাক। ওস্তাদ উঠে আমার চারপাশে একটা গোল করে দাগ কেটে দেয় আর আমাকে বলে, এই দাগের বাইরে আসবি না। তারপর আমাদের সামনে একটা অদ্ভুত কাচের বোতল রাখে।
আর এক নাগারে আমি আর ওস্তাদ সূরা ইয়াসিন পড়ছিলাম। তখন আমরা লক্ষ্য করি একটা কালো ছায়া বাতাসের গতিতে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করে আর জবাই করা সেই কালো মহিষগুলোকে এক এক করে খেতে শুরু করে। আমরা ডেকে নিয়ে এসেছি সেই শয়তান জাফরকে, যে এক এক করে এই গ্রামের সকল বাচ্চাদের তুলে নিয়ে গিয়েছিল। তাকে আটকাতেই হবে। জাফর এক এক করে সেই 201টি কালো মহিষকে মিনিশেই খেয়ে ফেলে। খাওয়ার পর সে এগিয়ে আসে আমার আর আমার ওস্তাদের দিকে। ওস্তাদ তখন উঠে দাঁড়ায় আর একটা অদ্ভুত আয়াত পড়তে শুরু করে। তখনই ওস্তাদের চারিপাশে তার সাথে থাকা 10 জন জিন উদয় হয়। আমি দেখতে পাচ্ছিলাম, জানিস, 10টি সাদা ধোঁয়া ওস্তাদের চারিপাশে ঘুরছে, কিন্তু সেই কালো ছায়াটা আস্তে আস্তে সামনে আসে আর সেই সাদা ধোঁয়াগুলোকে এক এক করে ধ্বংস করে ফেলে। তার মানে জাফর সবাইকে হত্যা করছিল। জাফরের সামনে কেউ দাঁড়াতে পারছিল না। আমার ওস্তাদ ইয়াসিন সূরা জোরে জোরে পড়ছিল, কিন্তু সেই জাফর আমার ওস্তাদকে ধরে একটা আছাড় দেয়, তারপরে তাকে খুব ভয়ানকভাবে হত্যা করে ফেলে। আমি এগুলো দেখছিলাম, কিন্তু ওস্তাদ আমাকে বলেছিল যখনই সে জাফর আমাকে হত্যা করতে আসবে তখনই তুই আরেকটি আয়াত পড়বি, যে আয়াতটি পড়ার সাথে সাথে সে ওই বোতলের ভেতরে বন্দী হয়ে যাবে। ওস্তাদকে হত্যা করার সাথে সাথে আমি সে আয়াতটা পড়তে শুরু করি। জাফর আমার দিকে ঘুরে তাকায়, কিন্তু সে কোনো সময় পায় না। সাথে সাথে সেই বোতলটার ভেতরে বন্দী হয়ে যায়। আমি বোতলটার মুখ আটকে দেই। ভেতর থেকে জাফর মোটা কণ্ঠে আমাকে বলে, এখনই আমাকে মুক্ত কর, নয়তো আমি যদি কখনো মুক্ত হতে পারি তোকে ও তোর পুরো বংশকে হত্যা করব। আমি জাফরের কোনো কথায় কান দেই না। আমি সেই বোতলটাকে ছোট্ট একটা কাপড়ে পেঁচিয়ে আমার ব্যাগের ভেতরে রেখে দেই। তারপরে অনেক কান্না করছিলাম, জানিস, আমার ওস্তাদ মারা গেছে, এই জাফর কতগুলো মানুষকে হত্যা করল। আমি সেখানে বসে অনেক জোরে জোরে কান্না করছিলাম। রাতের অন্ধকার পেরিয়ে দিনের আলো নেমে আসে। সকল গ্রামবাসীরা ওস্তাদের বাড়িতে আসে। দেখতে পায় ওস্তাদ মৃত্যুবরণ করেছে। সবাই আমার কাছে কারণটা জানতে চায়। আমি সবাইকে এতটুকুই বলেছিলাম যে এখন থেকে এই গ্রামের কোনো মাসুম বাচ্চা নিখোঁজ হবে না, তাকে আমরা বন্দি করে ফেলেছি। এটা করতে গিয়ে আমার ওস্তাদ সেই খারাপ জিনটার হাতে মৃত্যুবরণ করেছে, তবে সে শহীদী মৃত্যু পেয়েছে। আমরা সবাই তার জন্য দোয়া করি। গ্রামবাসী সবাই মিলে আমার ওস্তাদের লাশটাকে দাফন করে। সেদিন আমি সেই বোতলটাকে রাতের গভীরে আমাদের নদীর পাড়ে নিয়ে আসি। তারপরে সেই বোতলের মুখে একটা মোটা পাথর বেঁধে নদীর পানিতে ফেলে দেয়, যেন সেই বোতলটা চলে যায় নদীর গভীরে। আর কখনো জাফর নামক সেই অভিশাপ যেন আর না ফিরে আসতে পারে। আমি ভেবেছিলাম সে আর কখনোই ফিরে আসবে না, কিন্তু 70 বছর পর সে মুক্ত হয়ে গেছে। সে কিভাবে মুক্ত হলো সেটা আমি জানি না, কিন্তু সে মুক্ত হওয়ার সাথে সাথেই আমার 2 সন্তানকে হত্যা করেছে। আমার আরেক সন্তানকে হত্যা করত, কিন্তু সে ঢাকায় চাকরি করে। এখনও জাফর তার ঠিকানার সন্ধান পায়নি। পাওয়ার সাথে সাথেই তাকে হত্যা করবে। এখন এই বিপদের হাত থেকে শুধুমাত্র তুই আমাদেরকে উদ্ধার করতে পারিস। দাদা আমার কথা বলছিল। আমি দাদার কাছে এসে বলি, কিন্তু আমি কি করে তোমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচাবো? দাদা বলেন, তুই চাইলে মাহিমকে আবারও ডেকে আনতে পারিস। মাহিমই এখন এই বিপদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে। দেখ সাফানুর, আমার তো অনেক বয়স হয়ে গেছে দাদু ভাই, আমি এখন সেই জিনটাকে আটকাতে পারবো না। সেই জিনটা আমার সাথেও দেখা করতে এসেছিল। সে নিজেই স্বীকার করেছে যে সে আমার 2 ছেলেকে হত্যা করেছে। এখন তোর বাবাকে হত্যা করতে চায়। তোর বাবাকে হত্যা করে সে আমাকে হত্যা করবে। এখন দাদু ভাই তুই একমাত্র যে কিনা এই বিপদের হাত থেকে আমাকে ও তোর বাবাকে বাঁচাতে পারিস। আমার মা আমার কাছে এসে বলে, না না, আমার এই মাসুম ছোট্ট বাচ্চা কিভাবে এইসব করবে? আমি তখন আমার মাকে বলে, মা, আমি একটা জিনকে চিনি জানো। আমি আমার দাদাকে বলেছিলাম, তোমরা যে সেদিন দেখেছিলে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কেন হয়েছিলাম জানো? তখন আমি আমার মা ও আমার 2 চাচিকে সব কিছু খুলে বলি। আর এটাও বলি আমি যাব আবারও সেই কূপের কাছে। যে করেই হোক মাহিমের সাথে আমার দেখা করতে হবে, কারণ আমি চাই না আমার বাবাকেও সেই খারাপ জিনটা হত্যা করুক। আমি এই বিপদের হাত থেকে আমার বাবাকে রক্ষা করতে চাই। মা, তুমি আমাকে এই কাজে বাধা দিও না।
মা বলে ঠিক আছে, কিন্তু তোর যেন কোনো ক্ষতি না হয়। দাদা আমার কাছে এসে বলে আমাদের যা করতে হবে আজকের ভেতরেই করতে হবে, কারণ আজকের ভেতরেই মাহিমকে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। কারণ রাত হওয়ার সাথে সাথেই সেই খারাপ জিন জাফর জেনে যাবে আমাদের পরিকল্পনা সম্পর্কে। তখন সে আর সময় দেবে না, সাথে সাথে আমাকেও তোকে হত্যা করবে। কারণ সে চাইবে না কোনো জিন তার সাথে যুদ্ধ করুক, তাকে আটকাতে আসুক। তাই এখনই আমাদেরকে যেতে হবে তোদের কলেজে। চল দাদু ভাই, আমরা এখনই যাব। দাদা আমাকে নিয়ে বের হয়ে যায়। কলেজে আসার পর আমাদের কলেজের টিচার আমার দাদার সাথে কথা বলেন। আমার দাদা বলেন আমরা সেই কূপের কাছে যেতে চাই। তখন আমাদের প্রিন্সিপাল আমার দাদার কাছে এসে বলে না না, এটা হতে পারে না, আমরা আপনাদেরকে সেখানে যেতে দিতে পারি না। আমরা তো জানি সেখানে একটা জিন আছে, তাছাড়া সেখানে গেলে আপনাদের ক্ষতি হবে, আমাদের কলেজেরও ক্ষতি হবে। তাই আমরা চাই না আপনারা সেখানে যান। আমার দাদা তখন তাদেরকে বোঝায় দেখুন, এই গ্রামে সকলের চিকিৎসা আমিই করি, আর আমার উপরেতেও এতটুকু ভরসা করতেই পারেন। আমার অনেক দরকার, সেখানে যেতেই হবে। আপনারা দয়া করে আমাদেরকে সেখানে যেতে দেন। আমি কথা দিচ্ছি সেই জিনটা আপনাদের কোনো ক্ষতি করবে না, আপনাদের কলেজের কোনো বিপদ হবে না। দয়া করে আমাকে যেতে দেন। আপনারা তো আমাকে চিনেন, আমি কত মানুষের উপকার করেছি। তখন আমাদের কলেজের প্রিন্সিপাল আমার দাদাকে বলে ঠিক আছে, আপনি যেতে পারেন, তবে খুব দ্রুতই আবার ফিরে আসবেন। দাদা আমাকে নিয়ে আমাদের কলেজের পেছনে সেই পরিত্যক্ত কূপটার কাছে আসে আর আমাকে বলে যা, তুই তাকে ডেকে নিয়ে আয়। আমি দাদার কথা মতো সেই কূপের কাছে এসে দাঁড়াই আর পানিতে তাকিয়ে বলে মাহিম, তুমি কি আমার কথা শুনতে পারছ? শুনতে পারলে এখনই উপরে চলে আসো। আমার অনেক বড় বিপদ, তোমার সাহায্য আমার অনেক দরকার। তুমি যদি এখন আমার উপর থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমার বাবাকে আর বাঁচাতে পারবো না, আমার দাদাকেও সে মেরে ফেলবে, হয়তোবা আমাকেও মেরে ফেলবে। কিন্তু আমি মাহিমের দেখা পাই না, কোনো শব্দ শুনতে পাই না। আমি দাদার কাছে এসে বলে সে হয়তোবা আমাদেরকে সাহায্য করতে চায় না, চলুন দাদা আমরা চলে যাই। ঠিক তখনই সেই কূপের ভেতর থেকে একটা সাদা পায়রা উঠতে উঠতে আমার কাঁধে এসে বসে। আমার দাদা বলেন সে তোকে ভালোবাসে, আমি সেদিনই তার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছিলাম, সে তোর জন্য সব কিছু করতে পারে। দেখলি তো, সে তোর ডাকে চলে এলো। আয় এখন বাড়িতে যাই, আমাদের যা করার আজকে রাতেই করতে হবে। আমরা সেখান থেকে বের হয়ে আসি। আমার কাঁধে বসেছিল মাহিম কবুতর রূপে। দাদা আর আমি আমাদের বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর আমার চাচি আমার মা আমার কাছে এসে বলে তোর কাঁধে এই সাদা পায়রাটা কোথা থেকে এলো? আমি বলি এটা কোনো পায়রা না, এটাই হচ্ছে সেই জিন যার কথা আমি আর দাদু তোমাদেরকে বলেছিলাম। আমার মা আমার চাচি কেউ এই কথাগুলো বিশ্বাস করে না যে একটা পায়রা কীভাবে জিন হতে পারে। আমি বলি সে এখন পায়রা রূপে আছে। আমি দাদার ঘরে আসি আর ঘরে আসার পর দাদা ঘরটা লাগিয়ে দেন, সাথে সাথে সাদা পায়রাটা মাটিতে এসে বসে আর আস্তে আস্তে আবারও মাহিম তার রূপে ফিরে আসে। সে আমার কাছে এসে বলে কি হয়েছে, কি এমন বিপদ, কে তোমাকে হত্যা করতে চায়? আমাকে শুধু একবার বলো, আমি আমার সর্বোচ্চ দিয়ে তাকে আটকাবো। সে আমার ভালোবাসার মানুষকে হত্যা করবে, আমি কি তাকিয়ে তাকে দেখব নাকি? আমি কি এতই দুর্বল নাকি? আমার দাদা তখন মাহিম জিনকে সব কিছু খুলে বলে 70 বছর আগে কি কি ঘটেছিল আর এখন কি কি ঘটে গেছে সব কিছু। মাহিম সবটা শুনে বলে আমি বুঝতে পারছি আপনি কার কথা বলছেন। ঠিক আছে, আমি তাকে আটকাবো। দেখুন, তাকে আটকানোর জন্য সেই একই প্রক্রিয়া আবারও করতে হবে। আপনারা 201টি কালো মহিষ কালকে কিনে নিয়ে আসেন। আজকে আমি আপনাদের বাড়িটা বন্ধ করে দিচ্ছি, যেন সেই খারাপ জাফর আপনাদের কাছে না আসতে পারে। আর আমি পাহারা দেব বাড়ির বাইরে। আর হ্যাঁ, আগামীকাল রাতেই সেই জাফরের খেলা শেষ করতে হবে। হয়তো তার হাতে আমাদের মৃত্যু হবে, নয়তো আমাদের হাতে তার মৃত্যু হবে। যাই হোক না কেন, কাল রাতেই আমাদেরকে এই কাজটি করতে হবে। 201টি কালো মহিষ এনে একইভাবে জবাই করে বাড়ির চারিপাশে ছিটিয়ে দেবেন আর মাঝখানে 2টি আসন পাতবেন। একটার ভেতরে আপনি বসবেন, আরেকটার ভেতরে সাফানুর তুমি বসবে।
আমি থাকবো তোমাদের সাথে, চিন্তা নেই। তখন আমার দাদা মাহিম জিনকে বলে, কিন্তু এর আগেও সেই খারাপ জিনটি আমার ওস্তাদের সাথে থাকা 10 জন জিনকে একসাথে হত্যা করেছে। তারা কেউ সেই খারাপ জিনটাকে আটকাতে পারেনি। আর তুমি তো একা, তুমি কি পারবে সেই খারাপ জাফরকে আটকাতে? তখন মাহিম আমার দাদাকে বলেন, দেখুন, আপনি বলছেন সেই জাফর নামক খারাপ জিনটা অনেক আগের, সে অনেক বয়স্ক। তার বয়স কত আমি আপনাকে বলছি, তার বয়স হচ্ছে 1200 বছর। কিন্তু আমার বয়স কত আপনি জানেন? আমার বয়স হচ্ছে 4000 বছর। আমি তার থেকে অনেক পুরনো একটা জিন। আমার শক্তি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। তবে আমি যতক্ষণ বেঁচে আছি আপনাদের দুজনের কোনো ক্ষতি হতে দেব না, এমনটা আপনাকে কথা দিতে পারি। আপনি যদি আমার উপর বিশ্বাস রাখেন তাহলে এই প্রক্রিয়াটা শুরু করে দেন। আর হ্যাঁ, এইবার আমরা জাফরকে বন্দি করব না, তাকে চিরকালের মতো হত্যা করব। আমি এখন চারিপাশে আপনাদের বাড়িটা বন্ধ করে দিচ্ছে, আর আপনাদের বাড়ির বাইরে পাহারা দিচ্ছে। কেউ রাতের বেলা ঘরের বাইরে যাবেন না, কারণ জাফর দূর থেকে আপনাদের ওপরে নজর রাখছে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি যতক্ষণ আপনাদের বাড়ি পাহারা দেব সে আপনাদের কাছে আসবে না। আমার দাদা তখন মাহিম জিনকে বলে, আপনি যদি এতই বয়স্ক একটা জিন হন তাহলে সেই জাফরকে কেন হত্যা করছেন না? তখন মাহিম বলে, দেখুন, আমি চাইলে তাকে এখন ধরতে পারবো না, সে আমার সামনে আসবে না, সে আমার কাছে ধরা দেবে না। কিন্তু এই প্রক্রিয়াটা করলেন 200 একটি কালো মহিষকে জবাই করে চারিপাশে ছিটিয়ে দিলে, আর তার নাম ধরে একটানা স্মরণ করলে সে আসতে বাধ্য। আর সে যখন একবার এই বাড়ির ভেতর প্রবেশ করবে সে বন্দী হয়ে যাবে, সে আর এখান থেকে পালাতে পারবে না। তখনই থাকবে আমার হাতে সুযোগ, তখনই আমি তার সাথে যুদ্ধ করতে পারবো। তাই এই কাজটা করা অবশ্যই জরুরি, এমনটাই করতে হবে। এটা বলে মাহিম আবারও সেই সাদা কবুতরের রূপ ধরে আমাদের ঘর থেকে বের হয়ে গেল। দাদা বাড়ির সবাইকে বলে দিল, রাতে কেউ ঘর থেকে বের হবে না। আমরা সেদিন রাতে সবাই একসাথে দাদার ঘরেই ঘুমাই। পরের দিন দাদা তার জমানো অনেকগুলো টাকা থেকে 201টি কালো মহিষ কিনে নিয়ে আসে। তারপর সন্ধে নামতে কালো মহিষগুলোকে জবাই করে আমাদের উঠানের চারিপাশে ফেলে রাখে, আর মাঝখানে 2টা আসন পেতে বসে। দাদা আমাকে একটি আসনে বসায় আর দাদা নিজে আরেকটি আসনে বসে পড়ে। দাদা আমাকে বলে, তুই ভয় পাবি না, তাকে দেখলে তুই ভয় পেতে পারিস, কিন্তু ভয় পেলে চলবে না। দাদু ভাই, তুই চুপটি করে এই আসনের ভেতর বসে থাকবি, তুই মনে মনে আল্লাহকে স্মরণ করবি আর সূরা ইয়াসিন পাঠ করবি। যা করার আমি করব, তুই চোখ বন্ধ করে ফেলবে। আমি দাদাকে বলি, ঠিক আছে। দাদা বাড়ির সবাইকে বলে, সবাই নিজেদের ঘরে চলে যাও, ঘরটাকে ভেতর থেকে লাগিয়ে দাও। যাই হোক না কেন কেউ ঘরের বাইরে আসবে না দয়া করে। একবার যদি তোমরা বাইরে আসো তাহলে তোমাদের সাথে আমাদেরকেও সেই জাফর মেরে ফেলবে। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, যাই হোক না কেন কেউ ঘরের বাইরে আসবে না। জানালাগুলো বন্ধ করে দাও, সকাল হওয়ার আগে কেউ আর ঘরের বাইরে আসবে না। দাদা শুরু করে সেই প্রক্রিয়া। আমি আর দাদা একসাথে সূরা ইয়াসিন পাঠ করতে শুরু করি। বেশ কিছুক্ষণ পর গভীর রাত হতে শুরু করে। একটা সময় আমাদের বাড়ির চারিপাশে অনেক জোরে জোরে কালো বাতাস বইতে শুরু করে। একটা কালো ছায়া আমাদের বাড়ির ভেতর প্রবেশ করে। আমি দেখছিলাম তাকে। আমার দাদা বলে, তুই ভয় পাস না, তুই জোরে জোরে আল্লাহর নাম স্মরণ কর, আয়াতটা বারবার পড়তে থাক। দাদার কথা মতো আমি আয়াতগুলো পড়ছিলাম। আমি দেখতে পাই সেই কালো ছায়াটা একটা ভাল্লুকের মতো দেখতে কিছু একটা রূপ ধারণ করলো, যাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল। তার পুরো শরীর রক্ত দিয়ে ভেজা ছিল, তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, তার হাতের নখগুলো অনেক ধারালো ছিল। সে তার হাতের নখের মাধ্যমে আমাদের কোরবানি করা সেই কালো মহিষগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলছিল, আর সেই মহিষগুলোকে ভয়ানকভাবে খাচ্ছিল। এক এক করে সে 201টি মহিষকে খেয়ে ফেলে, তারপর এগিয়ে আসতে শুরু করে আমাদের দিকে, যেটা দেখে আমি অনেক ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই একটা সাদা কবুতর উড়তে উড়তে আমার ঠিক সামনে এসে দাঁড়ায়। আস্তে আস্তে সে কবুতরের রূপ পরিবর্তন হতে শুরু করে। জিন মাহিম। মাহিম তখন জাফরকে বলেন, তোকে আনার জন্য এত কষ্ট করতে হলো, আগে আসতে পারলি না? এত পালিয়ে থাকলে হয়?
তখন জাফর বলে, দেখ, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তুই এখান থেকে চলে যা, আমার কোনো ক্ষতি করিস না দয়া করে। মাহিম তখন বলেন, আমি তোর ক্ষতি করছি? ক্ষতি তো তুই করছিস। বহু বছর আগে কতগুলো মাসুম শিশুকে হত্যা করলে, এখন মুক্ত হয়েছিস ভালো কথা। তুই নিজেকে পরিবর্তন করতে পারতে, তুই নিজেকে শোধরাতে পারতে, কিন্তু তুই এটা করিসনি। তোর মনে প্রতিশোধের আগুন। তুই এই বৃদ্ধ লোকে 2টি ছেলেকে এক রাতে হত্যা করলে। তখন সেই ভয়ানক দেখতে জাফর জিন মাহিমকে বলেন, আমি কি শুধু শুধু হত্যা করেছি? ওর কারণে আমি গত 60টি বছর সেই ছোট্ট বোতলের ভেতরে বন্দি ছিলাম। ওর কারণে আমার জীবন থেকে এতগুলো বছর পার হয়ে গেল। ওর কারণে আমার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে, তাই তো আমি ওর ছেলেকে হত্যা করেছি। মাহিম বলে, তোর কোনো দোষ নেই, এখন আমি তোকে হত্যা করব, এতে আমারও কোনো দোষ থাকবে না। তখন সেই খারাপ জিন জাফর আমাদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে একটা ভয়ানক নেকড়েতে রূপান্তরিত হয়, আর নেকড়ে হওয়ার পর সে দৌড়িয়ে আমাদের বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই আমাদের বাড়ির চারিপাশে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, যে আগুনটা ছিল গোল আকৃতির, যেন সে আগুনটা আমাদের পুরো বাড়িকে ঘিরে রেখেছে। এই খারাপ জিনটা যেন এখান থেকে বের না হতে পারে। আমি দেখতে পাই ঠিক তখনই মাহিম জিন সাথে সাথে তার রূপ আবারও পরিবর্তন করে। সে একটা চিতাবাঘ হয়ে যায়, তারপর এগিয়ে যায় সেই ভয়ানক নেকড়ের দিকে। নেকড়েটা বাঘটাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু আগুনের কারণে সেখান থেকে পালাতে পারছিল না। একটা পর্যায়ে সেই নেকড়েটা বাঘটার উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। সেই বাঘটা ওই নেকড়েটাকে হারিয়ে ফেলে, আর তার ধারালো দাঁত দিয়ে সেই নেকড়েটার বুক বরাবর একটা কামড় দেয়, একটা মরণ কামড়। এতে সেই নেকড়েটা মারা যায়। নেকড়েটা মরে যাওয়ার পর বাঘটা সেই নেকড়েটার মাংসগুলো খেয়ে ফেলে। তারপর আমাদের কাছে এসে বসে পড়ে। আমরা দেখতে পাই সেই বাঘটা আস্তে আস্তে আবারও মাহিম জিনে পরিবর্তন হয়ে যায়। মাহিম জিনের পুরো শরীর রক্তে ভেজা, তার পাঞ্জাবিটা রক্ত দিয়ে ভেজে গেছে, তার মুখে লেগে আছে রক্ত। সে অনেকটা দুর্বল হয়ে পড়েছে, সে মাটিতে লুটিয়ে পড়ে। দাদা আর আমি সাথে সাথে উঠে দাঁড়াই আর মাহিমকে এসে ধরি। ধরাধরি করে আমি আর দাদা মাহিম জিনকে দাদার ঘরে নিয়ে আসি, দাদার বিছানায় শুইয়ে দেই। দাদা আমাকে বলে, সে আমাদের জন্য কত কিছু করল, সে যদি না থাকতো তাহলে তোর বাবা আর আমি দুজনেই মারা যেতাম। তুই তাকে সুস্থ কর, তার সেবা কর। দাদার কথা মতো আমি একটা কাপড় এনে সেটাকে ভিজিয়ে মাহিমের শরীর পরিষ্কার করে দেই। মাহিম জিন ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছিল, আমি তার মাথার কাছে বসেছিলাম। দাদা জায়নামাজে বসে পড়ে আর আল্লাহর কাছে দোয়া করছিল এই বিপদের হাত থেকে সে মাহিম জিনের মাধ্যমে আমাদের সবাইকে রক্ষা করেছে। আমি মাহিমের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, এই মানুষটাকেই তো একটা সময় আমি কত ভালোবাসতাম। যখন জানতে পারলাম সে কোনো মানুষ না, আমার ভালোবাসা তার প্রতি কমে গেল। এটা কেমন ভালোবাসা? সে হতে পারে একটা জিন, কিন্তু এখনও তো আমার মনে তার জন্য ভালোবাসা থাকার কথা। কিন্তু আমি স্বার্থপরের মতো তাকে তাড়িয়ে দিলাম সেদিন। এটাই কি আমার ভালোবাসা, নাকি আমার ভালোবাসা ছিল মিথ্যা? এগুলো ভাবছিলাম আর কান্না করছিলাম। আমার চোখের পানি মাহিমের মুখে এসে পড়ে। সাথে সাথে মাহিম চোখ খুলে তাকায়। সে দেখতে পায় আমি কান্না করছি। সে আমাকে বলে, কি হলো, তুমি কান্না করছো কেন? আমি তখন মাহিমকে বলে, তুমি আমার জন্য কত কিছু করলে, আমার প্রতি তোমার ভালোবাসা একটুও কমে যায়নি। শুরুতে যেমনটা ছিল শেষ পর্যন্ত তেমনটাই আছে। কিন্তু আমি একটা স্বার্থপর মেয়ে। আমি তোমাকে ভালোবাসতাম যখন তুমি মানুষ রূপে আমার কাছে এসেছিলে, কিন্তু আমি যখন জানলাম তুমি আসলে কোনো মানুষ না, সাথে সাথে তোমার উপর থেকে আমার ভালোবাসা চলে গেল। এ কেমন ভালোবাসা? আমি এত স্বার্থপর কি করে হতে পারি? তাই নিজের প্রতি নিজের অনেক লজ্জা হচ্ছে। মনে হচ্ছে আমি মরে যাই। আমি এত স্বার্থপর কেন? মাহিম উঠে আমাকে জড়িয়ে ধরে আর আমাকে বলে, তুমি ভুল কিছু করোনি। দেখো, তুমি আমাকে ভালোবাসোনি, তুমি ভালোবেসেছিলে আমার মানুষ রূপকে, আমার জিন রূপকে তুমি ভালোবাসোনি। ভালোবেসেছিলে আমি যখন মানুষ সেজে তোমার কাছে এসেছিলাম সেই রূপটাকে।
তাই এখানে তোমার কোনো ভুল নেই। আর আমার ভালোবাসা একই আছে এই কারণে যে আমি প্রথম থেকে তোমাকেই ভালোবাসতাম। আমি প্রথম থেকে তোমাকে ভালোবেসেছি, এখনও তোমাকেই ভালোবাসি। দাদাজান জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়, সাথে সাথে মাহিম আমাকে ছেড়ে দেয়। দাদা মাহিম জিনের কাছে এসে বলে, দেখো, তোমাদের সম্পর্ক নিয়ে আমার কোনো আপত্তি নেই। তুমি যদি আমার দাদু ভাইকে বিয়ে করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমি চাইব তুমি সারা জীবন মানুষ রূপে আমার দাদু ভাইয়ের সাথে থাকো। যাকে আমার দাদু ভাই ভালোবাসত, সেই মানুষ রূপে তুমি আমার দাদু ভাইয়ের কাছে থাকো। মাহিম সাথে সাথে আবারও সেই ছেলেটার রূপ ধারণ করে যাকে আমি ভালোবাসতাম। আমি তাকে জড়িয়ে ধরে বলে, আমি তো এই ছেলেটাকে ভালোবেসেছি আর সারা জীবন বাসবো। এর জন্য আমার ভালোবাসা কখনো শেষ হবে না। দাদু আমাকে বলে, তোদের বিয়ে আমি নিজ হাতে দেব। তারপরের দিন দাদু আমার বাবাকে ফোন দিয়ে গ্রামে আসতে বলে। আমার বাবা গ্রামের বাড়িতে আসে। সকালে আমার মা, আমার চাচি সবাই ঘর থেকে বের হয়ে আসে। দাদা ভাই সবার সাথে মাহিমের পরিচয় করিয়ে দেয়, কিন্তু কাউকে বলে না যে মাহিমই হচ্ছে সেই জিনটা যার মাধ্যমে এত বড় বিপদের হাত থেকে আমরা সবাই বাঁচতে পেরেছি। বরঞ্চ সবাইকে এটা বলে যে মাহিম হচ্ছে তার দূর সম্পর্কের চাচাতো ভাই রফিকের একমাত্র নাতি, যার বাবা মা এখন এই পৃথিবীতে নেই। কিন্তু একটা সময় সে তার চাচাতো ভাই রফিককে কথা দিয়েছিল তার বংশের একটি কন্যার সাথে তার বংশের একটা ছেলের বিয়ে দেবে। তাই এখন দাদা ভাই চায় যে আমার সাথে মাহিমের বিয়ে হোক। এটা নিয়েই আমার চাচি আমার মাকে প্রস্তাব দেয় আমার দাদা ভাই। আমার চাচিরা আর আমার মা মাহিমের কাছে এসে বলে, মাশাল্লাহ, তুমি দেখতে কত সুন্দর, এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। দাদা ভাই মাহিমের সাথে আমার বিয়ে পড়িয়ে দেয়। আমার বাবারও মাহিমকে অনেক পছন্দ হয়েছিল। বিয়ের দিন রাতে বাসর ঘরে মাহিম আমাকে প্রশ্ন করে, আচ্ছা, তুমি কি আমাকে এখনও ভালোবাসো? আমি তখন মাহিমকে বলি, দেখো, আমি তোমার এই রূপকে সব সময় ভালোবাসতাম। তুমি যে ওই যে খারাপ ছেলেদের হাত থেকে আমাকে রক্ষা করেছিলে, সেদিনের পর থেকে আমি ঘুমাতে পারিনি। আমি প্রত্যেকটা মুহূর্ত তোমাকে ভালোবেসেছি, তোমাকে মিস করেছি। আমি ছটফট করেছিলাম কখন তোমাকে বলবো আমার মনের কথা। ভালোবাসা দিবসে আমি তোমার জন্য শাড়ি পরেছিলাম জীবনে প্রথমবার। ভেবেছিলাম তোমার সাথে সেদিন সারাদিন ঘুরব, কিন্তু আমি তো জানতাম না তুমি ছিলে একটা জিন। যখন জানলাম তুমি আমার সেই ভালোবাসার মানুষটা না, তখন আমার অনেক কষ্ট হয়েছিল। আমার মনটা ভেঙে গিয়েছিল যে আমি যে এই মুখটার প্রেমে পড়েছি, সেই মুখটা এই পৃথিবীতে থাকে না, সে একটা মায়ার তৈরি। এটা ভেবেই আমার অনেক খারাপ লেগেছিল, কিন্তু এখন আমার অনেক ভালো লাগছে, কারণ এই মুখটা আমি এখন সব সময় দেখতে পারবো। তুমি সব সময় আমার কাছে থাকবে। তুমি কখনো এই রূপ পরিবর্তন করো না। তোমাকে এই রূপে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, মানছি তুমি জিন রূপেও দেখতে অনেক ভালো, তবে এই মুখটা আমার প্রিয় মানুষের। এই মুখটাকে আমি সবসময় আমার কাছে চাই। তুমি এই রূপ ধরেই আমার সাথে থাকবে। সেদিনের পর থেকে মাহিম জিন সেই রূপ ধরে আমার সাথে সংসার করতে শুরু করে। আমাদের ভালোবাসার সংসার খুব সুন্দরভাবে কাটছিল। মাহিম আমাদের গ্রামে একটা ব্যবসা করতে শুরু করে। সে আমাদের বাড়িতেই থাকতো। আমার বাবা মা তাকে অনেক আদর করত। আমার বাবা মা যেন একটা ছেলেকে খুঁজে পেয়েছিল। আমার চাচিরা চাচাদের হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল, কিন্তু মাহিম সবাইকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করত। সবসময় বাড়ির ভেতরে কোনো না কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করত, যেন আমার দুই চাচির মন সবসময় ভালো থাকে। আমাদের সংসারটা খুব ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে আমাদের সেই গ্রামে 1 বছরের বাচ্চা নিখোঁজ হতে শুরু করে। প্রথম দিকে আমরা এই বিষয়টা গ্রাহ্য করি না, কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা ঘর থেকে 1 বছরের বাচ্চা হারিয়ে যেতে শুরু করে। রাতের বেলায় বাবা মা তাদের বাচ্চাকে নিয়ে ঘরের ভেতর ঘুমাতো, কিন্তু সকাল হতেই তারা দেখত তাদের কাছে এখন তাদের বাচ্চাটা নেই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। মাহিমকে আমি এই বিষয়টা জানাই। মাহিম বলে, হয়তোবা কোনো খারাপ লোক তাদেরকে তুলে নিয়ে যায়। এখন দেশের যা অবস্থা, কিডনি, চোখ, এগুলোর অনেক দাম বেড়েছে, তাই তো ছেলে ধরা ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে।
আমিও এমনটাই ভেবেছিলাম, কিন্তু তার 1 সপ্তাহ পরে আমাদের বাড়িতে অনেক কষ্টের একটা ঘটনা ঘটে যায়। আমার দাদা মৃত্যুবরণ করে, কিন্তু তার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। আমরা যখন তার ঘরে যাই, আমরা দেখতে পাই দাদার চোখগুলো বড় বড় হয়ে খুলে আছে, যেন সে অনেক ভয়ানক কিছু দেখে ফেলেছে। তাকে কেউ ভয় দেখিয়ে হত্যা করেছে। আমি মাহিমের কাছে কান্না করতে করতে বলে, কি হয়েছে আমার দাদার সাথে? সে এভাবে কেন মৃত্যুবরণ করলো? মাহিম বলেন, আমিও বিষয়টা বুঝতে পারছি না, কেন এমনটা হচ্ছে। দাঁড়াও, আমি আমার শক্তির মাধ্যমে আজ রাতেই এগুলোর বিষয়ে জানার চেষ্টা করব। কে আমাদের দাদাকে হত্যা করলো? কার এত বড় সাহস এই বাড়িতে আমি থাকা সত্ত্বেও আমার দাদাজানকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো? আমি তাকে ছাড়ব না। সেদিন সবাই মিলে আমার দাদার জানাজা পড়িয়ে তাকে কবরস্থ করে। রাতের বেলায় মাহিম তার শক্তির মাধ্যমে জানার চেষ্টা করে আসলে কি হয়েছিল, কে আমার দাদাকে হত্যা করেছিল। মাহিম সবকিছু জেনে আমার কাছে এসে বলে, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা সেদিন যাকে হত্যা করেছিলাম, যে ভেবেছিলাম সেই হচ্ছে জাফর, আসলে সে জাফর ছিলই না। সে ছিল জাফরের একটা গোলাম, যে কিনা জাফরের কথা মতো সেদিন এসেছিল। আমরা ধরতেই পারিনি। আসলে জাফর জানতো সেদিন যদি সে নিজে আসতো তাহলে তাকে আমরা মেরে ফেলতাম। তাই সে নিজে না এসে তার সবথেকে কাছের একটা গোলামকে সেদিন পাঠিয়েছিল। তার সাথেই আমার যুদ্ধ হয়েছিল, তাকে আমি হত্যা করেছিলাম। জাফর মারা যায়নি, জাফর এখনও বেঁচে আছে, যে কিনা তোমার দাদাকে হত্যা করেছে। এখন সে তোমার বাবাকে হত্যা করতে চাচ্ছে, কিন্তু আমি এমনটা হতে দেব না। যে করেই হোক আমি তোমার বাবাকে রক্ষা করব। তোমার বাবাকে আগামীকাল গ্রামের বাড়িতে আসতে বলো। আমি আমার কিছু সাথীদেরকে নিয়ে জাফরের সন্ধানে বের হচ্ছি। সে যেখানেই থাকুক না কেন আমি তাকে হত্যা করব। তোমার বাবা গ্রামের বাড়িতে আসার পর বলবে যেন সে বাড়ি থেকে বের না হয়, কারণ আমি পুরো বাড়িটা বন্ধ করে রাখবো। যতক্ষণ আমি ফিরে না আসবো তোমরা বাড়ির বাইরে কেউ বের হবে না। আমি সেই জাফরকে হত্যা করেই ফিরব। যতক্ষণ তাকে আমি হত্যা না করছি আমি শান্ত হব না। তার এত বড় সাহস, সে আমার আদরের দাদাজানকে হত্যা করেছে, আর এখন আমার বাবাকে হত্যা করতে চায়। আমি তো তাকে ছাড়বই না, কিন্তু তোমার কাছে অনুরোধ যেন বাড়ির বাইরে কেউ না যায়। এটা বলে সে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি বাবাকে ফোন দিয়ে সব কিছু বলি। এটাও বলে দেই যে তোমাদের জামাই আসলে কোনো মানুষ না, সে একটা জিন। তার সাথে দাদা আমার বিয়ে দিয়েছে। এটা শুনে বাবা প্রথমে অনেক রেগে যায়। মা শুনে তো অনেক অবাক হয় যে এতদিন যে আমাদের সাথে ছিল সে মাহিম আসলে একটা জিন। কিন্তু আমি মা আর চাচিদের সব কিছু খুলে বলি সে কিভাবে নিজের জীবনের কথা না ভেবে আমাদেরকে সাহায্য করেছিল। এই কারণেই দাদা তার সাথে আমাকে বিয়ে দিয়েছিল। এখন সে আমাদের সাথেই থাকতে চায়। মা বিষয়টা বুঝতে পারে। বাবা অনেক রেগে যায়। সে বাড়িতে এসে আমার গায়ে হাত তুলতে আসে, কিন্তু মা তাকে শান্ত করে আর বলে সবটা শুনে বাবাও অনেক শান্ত হয়ে যায়। কিন্তু বাবা অনেক ভেঙে পড়েছিল যে একটা খারাপ জিন তার বাবাকে গত সপ্তাহে হত্যা করেছে, আর এখন তাকে হত্যা করতে চায়। বাবা কি করবে বুঝতে পারছিল না। আমি বাবার কাছে গিয়ে বলি, তোমরা ভয় পেও না, সে বের হয়েছে সেই শয়তান জিনকে হত্যা করার জন্য। যতক্ষণ সে ওই জাফরকে হত্যা না করছে সে ফিরে আসবে না। আমার তার প্রতি ভরসা আছে, সে অবশ্যই আমাদেরকে রক্ষা করবে। তোমরা শুধু আল্লাহর কাছে আমার স্বামীর জন্য দোয়া করো। সেদিন রাতে মাহিম ফিরে আসে। আমরা তাকে দেখতে পাই, কিন্তু তার হাতে ছিল একটা কাটা নেকড়ের মাথা। সেই নেকড়ের মাথাটা সে আমাদের কাছে ছুঁড়ে মারে আর বলে, এই হচ্ছে জাফরের মাথা, যাকে আমি হত্যা করেছি। সে আমার থেকে পালানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু এইবার আমি তাকে পালাতে দেইনি। তার কোনো ছলনার কাজ করেনি। আমি তাকে খুঁজে পেয়েছিলাম গভীর জঙ্গলে, তারপর তার শিকার করেছি। এখন আমাদের পরিবারের উপরে আর কোনো কালো ছায়া নেই। কিন্তু তারপরেও আমার একটা ছোট্ট ভুলের জন্য দাদা এভাবে মারা গেল। আমি যে কি করে বুঝতে পারলাম না সেটা আসলে জাফর ছিল না, যাকে আমি প্রথমে হত্যা করেছিলাম।
আমি যদি তার সেই ছলনাটা ধরতে পারতাম তাহলে আজকে দাদা বেঁচে থাকতো, এই গ্রামের কতগুলো বাচ্চা বেঁচে থাকতো। এটা বলে মাহিম জিন কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। আমরা সবাই তার কাছে যাই আর বলি, যা হওয়ার তা হয়ে গেছে। আমার বাবা মাহিমের কাছে গিয়ে বলে, দেখো, আমরা এখন তার জন্য দোয়া করতে পারি, কিন্তু তুমি আমাদের পরিবারের জন্য যা করলে এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমরা জানতাম না তুমি যে একটা জিন, তবে এখন জানি, কিন্তু জানার পরেও আমরা চাইবো তুমি সব সময় আমাদের পরিবারের সাথে থাকো, সব সময় আমার মেয়ের সাথে থাকো, কারণ তুমি আমার মেয়ের সাথে থাকলে অন্য কেউ কখনো আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। বাবা, তুমি কখনো আমাদেরকে ছেড়ে যেও না। মাহিম জিন তখন আমার বাবাকে বলে, আমি আপনাদের কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে থাকবো আপনাদের সাথে থাকবো, আর আমি বেঁচে থাকতে অন্য কেউ কখনো আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আপনাদের সবার কাছে আজকের এই গল্পটির বিষয়ে যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নিয়মিত এত সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো গল্পের মাঝে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।